গুড আফটারনুন গাইস। পৌষ মাসের শেষের দিকে পিঠে খাওয়ার আমেজ জেগে ওঠে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী। তো মা আজকে চাল পাড়াইতে গেছে, মানে ঢেকিতে, গ্রামে সাধারণত যেটা হয়। পুষুরে পিঠে খাওয়ার জন্য আমি আর মা চাউল নিয়ে চলে আসলাম ঢেকিতে চাল কুটার জন্য। এটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা। কারণ কেন সেটাও বলতেছি। দেখো, বোন যদি বাড়িতে থাকতো তাহলে মার সাথে বোনই এসে চাল কুটতো। তো বোনের আজকে পরীক্ষা ছিল বিদায় মা বললো কি যে তাহলে তুই বাড়িতে আসিস, তুই চল, কারণ আমাদের এই কাজে হেল্প করার মতন আপাতত কেউই নাই বাড়িতে, আমি একা আছি। তো মা তো একা একা এটা করতে পারবে না। তো মা প্রথমে ঢেকি পাড়াচ্ছিল, তারপরে আমি অবজার্ভ করতেছিলাম কিভাবে কি কেমনে ঢেকি পাড়ায়। তো আমি ঢেকি পাড়ানো দেখার পর আমি ঢেকি পাড়াচ্ছিলাম, মা পরে চাউল দিয়ে চাল ওইখান থেকে নিয়ে চাউল যে ছাঁকনিতে ছাঁকনিতে ছাঁকতেছিল। আর যে গুঁড়া ছিল এই গুঁড়া আবার ওই নোটের মধ্যে দিচ্ছিল। কিন্তু হ্যাঁ, এই নোটের মধ্যে থেকে যে এই যে চাল উঠানো হয় হাত দিয়ে এরকম ঘুরাইয়া, এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ কাজ। কারণ যদি একটু অসাবধানতা বশত এখান থেকে একটু ইয়ে করা হয় তাহলে কিন্তু হাতের উপর স্যাঁচা লাগতে পারে। তো দেখো, এই শীতের মধ্যেও আমি যে ঢেকি পাড়াচ্ছিলাম আমার কিন্তু অলরেডি ঘামে গেছিলাম আমি, এতটা গরম লাগছিল। কারণ এই কাজগুলো আসলেও কিন্তু ছোটখাটো কাজ না, কষ্টসাধ্য একটা ব্যাপার। আমরা মনে করি এই কাজগুলো খুবই সহজ, মেয়েদের কাজগুলো, কিন্তু আসলেও না। এই কাজগুলো অনেক কঠিনই বলা যেতে পারে। কারণ আমার এটা যেহেতু নতুন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ক্ষেত্রে বলতেছি। তবে দেখো, অনেকক্ষণ ধরেই কিন্তু ঢেকি বাড়াচ্ছিলাম, আর আসলে আমি ঘামতেছিলাম। কিন্তু তারপরেও যেহেতু মা একা একা এই কাজগুলো করতে পারবে না, সেই জন্য মার কাজে আমি হেল্প করলাম। তারপরে আমাদের প্রথম যে লাল চালগুলো ওইগুলো পালানো হয়ে যাওয়ার পরে এই বড় মা আসলো। এই বড় মা হচ্ছে আমার ছোট কাকার কর্তা শাশুড়ি, তিনি আসছে কাকাদের বাড়িতে। তো তিনি হচ্ছে পরে আসছিল। তারপরে আমি একটু রেস্টে ছিলাম, তো মা আবার পাড়াচ্ছিল। তারপরে এই বড় মা হচ্ছে ছাকতেছিল। তো এইভাবেই আর কি আম, চাল কুটা হইতেছিল এই ঢেকিতে করে। ঢেকিতে চাল কুটা একটা ঐতিহ্যবাহী ব্যাপার, বহন করে আসতেছে গ্রামে এখনো। হ্যাঁ, যদিও মেশিনে চালগুলো ভাঙানো হয়, তবে ওটার চাইতে এটা একটু আলাদা, একটু কষ্ট হলেও কিন্তু এটা আহ, একটা স্বাচ্ছন্দ্য আছে। ঐতিহ্যবাহী ব্যাপার ধারণ করার একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেই জন্য কিন্তু গ্রামে এখনো বেশিরভাগ এই ব্যাপারগুলো দেখা যায়। তবে এই ব্যাপারগুলো এখনো খুবই রেয়ার। তবে যাই হোক, এটা তোমাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম এই পুষুরের পিঠা খাওয়ার উৎসব উপলক্ষে। তো দেখো, বড় মা কিন্তু চালগুলা ছাকতেছিল আর মা ঢেকি পাড়াচ্ছিল। তারপরে আমি আবার কিছুক্ষণ ঢেকি পাড়ায় প্রায় শেষের দিক যখন হয়ে গেছিল তখন আমি বাড়ি চলে গেছিলাম। আর যাই হোক, এইভাবেই হচ্ছে পুষুরের চাল কোটা হয়। তারপরে পিঠা বানানোর প্রক্রিয়া তো অবশ্যই আছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো ততক্ষণ। তখন যে চাল কুটা আনা হলো ঢেকিতে পাড়ায়, ওই চালের গুঁড়া গুলানোর পরে এখন পিঠে বানানো হইতেছে। প্রথম খোলার পিঠা উঠাইছে, এখন দ্বিতীয় খোলার পিঠা। আজকে মূলত ভিজেনে পিঠা করা হবে, মানে চিতই পিঠা রসের মধ্যে দিয়ে ভিজাবে। সেটা হচ্ছে গুড় আর দুধ জাল দিয়ে যে রসটা হয়েছে ওই রসের মধ্যে ভিজেনে পিঠা। শীতের পিঠা মনে বোঝো ভালোই। আর কালকে পৌষ সংক্রান্তি। দ্বিতীয় গোলার পিঠা হইতেছে, এই প্রথম গোলার পিঠা। এই সেই ওই চালের গুঁড়া। হুম, 4টে বাজে।
4টার আজান দিয়ে দিছে, 4টা বাজে গেছে অলরেডি। ফুলছে না? যাই হোক, দ্বিতীয় খোলার পিঠা ফুলছে, ভালোই হয়েছে। এই যে দ্বিতীয় খোলার পিঠা। লাইটটা দেখে যাক, দ্বিতীয় খোলার পিঠে কিন্তু উঠে গেছে। আর পিঠাগুলো ভিজানো হবে পরে, আপাতত এইগুলো আছে। আর এই যে পিঠা ভিজানো হচ্ছে। দ্বিতীয় খোলার পিঠা, এই যে রস, দুধ আর গুড় জাল দিয়ে যে রসটা হয়েছে, এই রসের মধ্যে কিন্তু ভিজানো হয়েছে। এই যে এটার মধ্যে আরো পিঠা দেওয়া হবে, তারপরে ভিজবে। আর বিশেষ করে এই ভিজানো পিঠাগুলো খুব সকালে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডার মধ্যে ভালোই লাগে। আর কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আজকে পুষুরা, মানে পিঠা খাওয়ার একটা আমেজ প্রত্যেকটা হিন্দু বাড়িতেই দেখা যায় এই সময়টায়। তবে যাই হোক, এখনকার মতন ভিডিওটা সমাপ্ত করতে যাচ্ছি। আর পিঠা বানানো হতে থাক, আরো পিঠা বানাক, আর রসে এভাবে ভিজাক। ভিজে পিঠা ভালোই লাগে মোটামুটি। মা কিন্তু এখন ওইখান থেকে উঠাইয়া রসের মধ্যে দিয়ে দিচ্ছে। যখন পিঠাগুলো রসে চোবানো হয়ে যাবে, অনেকক্ষণ পরে পিঠা খাইতে ভালোই লাগে। রসটা দেখতে কিন্তু ভালোই হয়েছে, কালারফুল।